দেখুন, দক্ষিণ এশিয়ায় মায়ানমার নিয়ে চীনের কিছু পরিকল্পনা আছে, পাশাপাশি আমেরিকার অনেক বড় পরিকল্পনা আছে। এখন এইদিকে সেভেন সিস্টার নিয়েও আমেরিকার কিছু পরিকল্পনা আছে, চীনেরও কিছু পরিকল্পনা আছে। কাজেই আমেরিকা সবসময় চায় যে মিয়ানমারে তাদের একটা আধিপত্য স্থাপিত হোক, অন্তত এশিয়াতে তাদের একটা আধিপত্য স্থাপিত হোক। চীনও চাইছে মিয়ানমারে তাদের একটা সেকেন্ড আধিপত্য স্থাপিত হোক। পাশাপাশি আপনার ভারত যেভাবে সিকিম দখল করেছিল, যেভাবে হায়দ্রাবাদ দখল করেছিল, তাদেরও একটা প্ল্যান আছে বাংলাদেশ দখল করে নেওয়ার। হ্যাঁ, তো এরকম বহুমুখী একটা খেলা এখানে প্রায় কয়েক যুগ ধরে চলছে। এটা আরো চলতে থাকবে, কিন্তু ভারত পাকিস্তানের যে যুদ্ধ, এটা খুব একটা স্থায়ী হবে না, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ এর আগেও 1947 সালে দেশ ভাগের পর অসংখ্য বার তাদের সঙ্গে, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে। 47-এর যখন দেশ ভাগ হলো, 48 সালেই প্রথম তাদের মধ্যে সমস্যা তৈরি হয় জম্মু কাশ্মীর নিয়ে। কারণ জম্মু কাশ্মীর এই যে সীমানা, সেটা অমীমাংসিত ছিল। এরপর একটা যুদ্ধ হলো। যুদ্ধ নয়, শান্তি চাই, আমরা শান্তির পক্ষে। কিন্তু এই বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধের দামামা লেগেই আছে। যেমন আমরা দেখছি ভারত পাকিস্তান যুদ্ধ, আমরা পার্শ্ববর্তী দেশ। এই যুদ্ধের রেশ আমাদের জীবনে কতটা প্রভাব পড়তে পারে? প্রিয় দর্শক, আজকে সেসব বিষয় নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম। আকরাম, আপনাকে আয়োজনে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ নরেন ভাই। আকরাম, ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বেজে উঠেছে অলরেডি। হামলা পাল্টা হামলা, এবং বাংলাদেশি জনগণ হিসেবে আমরাও কিছুটা শঙ্কিত, কারণ পাকিস্তানের সাথে ভারতের সাথে আমাদের বিভিন্ন রকম বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কি ঘটবে, বা আমরা কতখানি নিরাপত্তাহীনতায় আছি, কি বলবেন? দেখুন, প্রথমে যদি আমরা মনে করি যে আমাদের পাকিস্তানের সঙ্গে কোনো বর্ডার নেই, পাকিস্তানের সঙ্গে বর্ডার হচ্ছে ভারতের। যেহেতু যুদ্ধটা জম্মু এবং কাশ্মীরে হচ্ছে, তো জিওগ্রাফিক্যালি আমাদের খুব একটা আশঙ্কা নেই ক্ষতিগ্রস্ত হওয়ার, এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। জিওগ্রাফিক্যালি হয়তো খুব একটা ক্ষতির মুখে আমরা পড়ব না, কিন্তু এজ এ বড় রাষ্ট্র হিসেবে ভারতের মোটামুটি সবগুলো বর্ডারই আমরা স্পর্শ করেছি, এবং পাশে মায়ানমার অল্প একটু পেয়েছে। কিন্তু যেহেতু ভারত আমাদের একেবারেই নিকটতম প্রতিবেশী এবং ভারতের সঙ্গে যুদ্ধটা হচ্ছে, সেই ক্ষেত্রে মানে আমরা যে বেঁচে যাব, এইটা আমরা একেবারেই বলতে পারছি না, এটার কোনো নিশ্চয়তা একেবারেই নাই। দেখুন, গতকাল পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বলে দিয়েছেন অলরেডি যে বাণিজ্যিকভাবে যেসব এয়ারলাইন্সগুলো পাকিস্তানের আকাশ ব্যবহার করে, সাময়িক সময়ের জন্য তারা যেন বিকল্প রোড ব্যবহার করে। এখন ভারতের সঙ্গে আমাদের যে সবচেয়ে বড় আমদানির বাণিজ্য, পাশাপাশি আমরা আমাদের যে বিদেশি ফ্লাইটগুলো আছে, যেগুলো যাত্রী পরিবহন করে বা যেগুলো মালামাল পরিবহন করে, বেশিরভাগ ফ্লাইট কিন্তু ভারত পাকিস্তানের আকাশ ব্যবহার করে আসে। তাদেরকে আমরা নির্দিষ্ট ফি হয়তো প্রদান করি, কিন্তু এই সব কিছু মিলে কিন্তু একটা সেট আপের মধ্যে বাণিজ্যটা চলে। এখন এই যে পাকিস্তানের আকাশ ব্যবহার করতে যে অন্যান্য এয়ারলাইন্সগুলোকে নিষেধ করা হলো, তাদের কিন্তু বিকল্প রোড ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে খরচ কিন্তু বাড়বে। যদি এমন নিষেধাজ্ঞা ভারতের আকাশেও আসে এবং বলে নিরাপত্তার কারণে যে বাংলাদেশের যে পরিবহনগুলো, যে এয়ারলাইন্সগুলো আপনার পাকিস্তানের বা ভারতের আকাশ ব্যবহার করে, তারা বিকল্প রোড ব্যবহার করবে এখন থেকে নিরাপত্তার স্বার্থে, সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু আমদানি নির্ভর একটা রাষ্ট্র, সেই ক্ষেত্রে আমাদের প্রচুর আমদানি করতে হয়। আমাদের জীবনে এটা একটা বড় প্রভাব ফেলবে। যাত্রী পরিবহনে বাড়তি ভাড়া লাগবে এবং পণ্য পরিবহনেও বাড়তি ভাড়া লাগবে। সেই ক্ষেত্রে এটার চাপ কিন্তু আমাদের মার্কেটে এসে পড়বে এবং এখানে জীবনযাত্রার ব্যয়টা অনেকটা বেড়ে যাবে। এর পাশাপাশি আপনি জানেন যে এই যে 2020 সালে যে করোনার আক্রমণ এবং এর পরপরেই ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, সেটা নিয়ে কিন্তু সারা পৃথিবী মোটামুটি এফেক্টেড। সারা পৃথিবীতে এটা একটা প্রভাব ফেলেছে, যেহেতু এটা গুরুত্বপূর্ণ দুইটা রাষ্ট্রের মধ্যে এই লম্বা সময় ধরে একটা যুদ্ধ চলছে। এখন এই যে ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রগুলোর মধ্যে এরা অন্যতম, পাশাপাশি চীন তো রয়েছেই। চীন এই মুহূর্তে যুদ্ধে যাওয়ার সম্ভাবনা খুব কম।
এদিকে আপনার এরদোয়ান পাকিস্তানকে সাপোর্ট দিয়েছে, আবার ভারতকে সমর্থন দিয়েছে ইসরায়েল তাদের পুরনো বন্ধু হিসেবে। এখন ভারত পাকিস্তানের যে যুদ্ধ, সেটা বাংলাদেশে সরাসরি অনেকটা এফেক্ট ফেলবে, জিওগ্রাফিক্যালি না হলেও এটা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে নানাভাবে কিন্তু বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে। আকরাম, ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক আছে বা বিগত দিনে বেশ ভালো সম্পর্ক ছিল। পাকিস্তানের সঙ্গে কিন্তু ইদানিংকালে বেশ একটি ভালো সম্পর্ক বাংলাদেশের আছে। বিশেষ করে আমরা নতুন বাংলাদেশের কথা বলি, এই নতুন বাংলাদেশের প্রতি কিন্তু পাকিস্তানের একটি সমর্থন রয়েছে। তো পাকিস্তানের সাথে বাংলাদেশের আসলে সম্পর্ক কোন পর্যায়ে যাবে বা কি প্রভাব ফেলতে পারে? এখানে দেখুন, সবচেয়ে বড় ব্যাপারটা কি, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, পাকিস্তান আমাদের পুরনো শত্রু, অর্থাৎ ঘরের শত্রু। এই যে বাংলাদেশের যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে ভারতের যে সমর্থন বাংলাদেশের প্রতি সার্বিকভাবে মিলে, সেটা আসলে অস্বীকার করার কোনো কিন্তু সুযোগ নেই। পাশাপাশি এই ১৯৭১ সালের ২৫শে মার্চ রাত থেকে পাকিস্তানিরা আমাদের যে নির্মমভাবে গণহত্যা চালিয়েছিল, তারা কিন্তু আমাদের শত্রু, জাতি শত্রু তারা আমাদের। তো এখন বাণিজ্যিক দিক দিয়ে আপনি যেমনটা বলছিলেন যে এই জুলাই ২০২৪-এর পর নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তারা দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাণিজ্যিক যে চ্যানেলগুলো, তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, যেটাকে আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে হঠাৎ করেই যে যুদ্ধের যে হামলা পাল্টা হামলার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এইখানে বাংলাদেশের ভূমিকাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখন কিভাবে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ কি কোনো মুরব্বী রাষ্ট্র? তাদেরকে কি মাথা হাত দিয়ে বলবে যে এই থামো, অনেক হয়েছে, বা ঘাট ধরে বলতে পারবে এগুলো আর করা যাবে না? এই ভূমিকা কিন্তু বাংলাদেশ যেতে পারবে না, যেহেতু ভারতের সঙ্গে আমাদের কিন্তু নির্ভরশীলতা একটা রয়েছে। এখন দেখেন, বাংলাদেশ কিন্তু একটা ফাটা বাঁশের চিপায় পড়ে গেছে। সেই ক্ষেত্রে এইখানে এই মুহূর্তে বাংলাদেশকে সবচেয়ে কৌশলী পথ অবলম্বন করতে হবে। যদি এখন বাংলাদেশের যে কোনো বিবৃতি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো মেসেজ, যে কোনো বার্তা দেওয়ার সময় প্রত্যেকটা শব্দ অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। কোনো শব্দতে যেন উস্কানি না আসে, কোনো শব্দের ব্যবহারে যেন ভারতের পক্ষে না যায়, কোনো শব্দের ব্যবহার যেন পাকিস্তানের পক্ষে না যায়। কারণ আমরা যেহেতু এমন একটা ভৌগোলিক অবস্থানের মধ্যে রয়েছি এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের যে আধিপত্য, সেটাকে অস্বীকার করার কিন্তু সুযোগ নেই। তো এখানে এই যে যুদ্ধটা ভারত পাকিস্তানের, এখানে বাংলাদেশের অবস্থান খুবই কৌশলী হতে হবে। এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২টা বিবৃতি দেওয়া হয়েছে। মিস্টার খলিলুর রহমান, যিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি বলছেন যে আমরা এখন অবজারভেশন করছি, তবে কোনোভাবেই কোনো রাষ্ট্রের সঙ্গে কোনো রাষ্ট্রের যুদ্ধ বাংলাদেশ চায় না। এবং বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের সময় শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে কারোর সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। বাংলাদেশ কিন্তু এখনো ওইটাই মেনটেন করে যাচ্ছে, সবার সঙ্গে বন্ধুত্ব। এখন এইখানে বাংলাদেশের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস জড়িত এখানে, আমাদের আমদানি রপ্তানি অনেকগুলো জড়িত, আমাদের সবকিছু মিলেই আমাদের সীমান্ত জড়িত। এখানে সীমান্ত নিরাপত্তার কিন্তু একটা ব্যাপার রয়েছে। অলরেডি আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন যে জোর করে পুশিং একটা সিস্টেম চালু হয়েছে। বিভিন্ন বর্ডার থেকে কিন্তু বাংলাদেশি বলে বা রোহিঙ্গাদেরকে ধরে ভারত থেকে বিভিন্ন বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে সীমান্তগুলোতে। সীমান্তের যে পুলিশ সুপাররা আছে, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের বিজিবিকে বলা হয়েছে সতর্ক পাহারা থাকার জন্য। অলরেডি বিজিবি অনেককে অ্যারেস্টও করেছে অনুপ্রবেশকারী হিসেবে যারা আসছিল বাংলাদেশে। তো এটা তো এই বিষয়টা বাংলাদেশের জন্য অত্যন্ত সেন্সিটিভ একটা টাইম কিন্তু এখন যাচ্ছে। আকরাম, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধে আপনি বলছিলেন যে শব্দ চয়নের ক্ষেত্রে অনেক বেশি আমাদের গুরুত্ব দিতে হবে, অর্থাৎ নিরপেক্ষতা অবলম্বন করতে হবে, কোনো পক্ষ নেওয়ার কোনো সুযোগ নেই। রাইট, আমি এটাই বলছি, এবং সবাইকে বলতে হবে যে শান্তির পথে আসেন। সাম্প্রতিক ভারতীয় একটি গণমাধ্যমে আমি দেখেছি যে সাধারণ জনগণের কিছু প্রতিক্রিয়া, তারা বলছে যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে ধ্বংস করেছে, আমরা চাচ্ছি যে পাকিস্তানকে সেভাবে গুড়িয়ে দেয়া হোক। আসলে আপনি এই বিষয়ের উপর কি বলবেন? দেখুন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে মুক্তিযুদ্ধে তাদের যে অবদান, সেটাকে আমি স্বীকার করি, হৃদয়ে ধারণ করি। কিন্তু তারপরে তাদের যে দাদাগিরি, অতীতের যে ইতিহাস, সেটাকে আমি ঘৃণা করি।
এখন ভারতীয় সিনেমা সারা পৃথিবীতে জনপ্রিয়। আল্লু অর্জুন পুষ্পা 2-তে যেভাবে শাড়ি পরে ফাইট করেছে হাত পা বাঁধা অবস্থায়, এগুলো ফিল্মে সম্ভব। ভারতের রয়ের এজেন্ট যেগুলো আমরা সিনেমায় দেখি, পাকিস্তান থেকে গিয়ে এইটা ধরে নিয়ে আসে, ওইটা ধরে নিয়ে আসে, পাকিস্তানের কারাগার থেকে বের হয়ে চলে আসে, অক্ষয় কুমার এক বিরাট বড় যোদ্ধা হয়ে যায়, ক্যাটরিনা কাইফ যোদ্ধা হয়ে যায়, পাশাপাশি অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন, এই অনেকেই, আমির খান থেকে শুরু করে কে না, সালমান খান থেকে শুরু করে প্রত্যেকে বিরাট বড় এজেন্ট থাকে, এবং এটা ফিল্মেই সম্ভব। এখন এই যে পাকিস্তানের যে বার্তাটা, এবং আমরাও বলি, অতীতেও আমরা দেখেছি যে এই সিনেমাতে ভারত যতটুকু দেখাইতে পারে বাস্তবে আসলে অতটা না। আমি বলবো যে এই যে ধরেন এই যে শুভেন্দু, তারপরে কলকাতার যে ওর নাম কি ময়ূক, তো এখন এরা তো ভারতের প্রতিনিধিত্ব করে না ভাই, এরা তো ভারতের প্রতিনিধি না। এদের কথায় আপনি কি বলতে পারেন? এখন ময়ূক বলতেছে এক কথা, ওই চট্টগ্রাম থাকবে না, এটা থাকবে না, সেটা থাকবে না। পাশাপাশি আপনার শুভেন্দু বলতেছে পেঁয়াজ না দিলে আমরা না খেয়ে মারা যাব, চাল না দিলে আমরা না খেয়ে মারা যাব। তারপর অনেকেই অনেক কথা বলে। সেদিন এই আর টিভি বাংলারই একজন, আর বাংলার একজন উপস্থাপিকা, তিনি বলতেছেন বাংলাদেশের যে অভিনেত্রীগুলো আছে, অভিনেতাগুলো আছে, যারা কলকাতায় কাজ করে, পশ্চিমবঙ্গে কাজ করে, এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আরে ভাই, এগুলো কি ধরনের কথাবার্তা? এরা তো আসলে বাংলাদেশের দুঃখিত, এরা তো আসলে ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করে না, এদের কথায় কিছু আসে যায় না। এখন ইসরায়েল ইতিহাস জানতে হবে। ইসরায়েল ফিলিস্তিনের করিডোরের জন্য এসেছিল, শান্তির জন্যে। এরা যাযাবর একটা জাতি ছিল, সেই যাযাবর থেকে বড় মন মানসিকতার উদাহরণ হিসেবে ফিলিস্তিন এদেরকে, যাযাবরদেরকে থাকতে দিয়েছিল, যেমন আমরা রোহিঙ্গাদেরকে থাকতে দিয়েছি। এই যাযাবররা এখন বিশ্বের শ্রেষ্ঠ বেঈমানে পরিণত হয়েছে। তো ভারত কি বেঈমানিকেই মানে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে, বেঈমানিকে ফোকাস করছে? আর পাকিস্তান, আফগানিস্তান, তারপরে আপনার ফিলিস্তিন, এগুলো এক কাতারে মিলাইলে হবে না। এশিয়ার মধ্যে যে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে, এর মধ্যে ভারতও একটা, পাকিস্তানও একটা। স্বাভাবিকভাবে পাকিস্তানের পাঠানরা এরা কিছুটা জন্মগত ঘাওড়া হয়, তো এটা এত সহজ হবে না। আমি পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলতে চাচ্ছি না, এটা আমার পয়েন্ট অফ ভিউ না। পাকিস্তানকে আমি সারা জীবন ঘৃণা করি, এখন করি। ময়ূক রঞ্জন যেভাবে বলছেন যে চট্টগ্রাম থাকবে না, ফেনী থাকবে না, আমাদের চট্টগ্রাম চট্টগ্রামের জায়গায় আছে, আমাদের চট্টগ্রাম, আমাদের ফেনী ফেনী আছে, এখন তিনি বলে যাচ্ছেন পাকিস্তানের এই থাকছে না, সেই থাকছে না, এটা নামিয়ে ফেললাম, এই যুদ্ধ বিমান ক্রাশ করে ফেললাম। ওর কথা বাদ দেন, ওকে নিয়ে আপনি আলোচনা কেন করেন? ও আলোচনার বিষয়বস্তু হতে পারে না। অন্তত মানুষের যে মস্তিষ্কটা আল্লাহ দান করেছে সেটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে ভালো জিনিস রাখবেন আপনি। ময়ূকের মতো মানুষকে আপনি আপনার মস্তিষ্কে কেন রাখবেন? আপনার দুই চোখে আপনি কেন দেখবেন ওকে? হ্যাঁ, দেখতেই পারেন আপনি, কিন্তু ওর মস্তিষ্কে জায়গা পাওয়ার মতো যোগ্যতা ওর নাই। মস্তিষ্ক অনেক দামি জিনিস, ভালো জিনিস রাখবেন, ময়ূককে মুছে ফেলেন। আকরাম, বিগত দিনেও কিন্তু ভারত পাকিস্তানের এরকম যুদ্ধ যুদ্ধ খেলা আমরা বলতেই পারি, এটি কিন্তু হয়েছে। তো আসলে এর স্থায়িত্ব কি দীর্ঘকালীন হবে, না এটা শেষ হয়ে যাবে? দেখুন, ইতিহাস থেকে আমি যদি দেখি তাহলে এটার দীর্ঘস্থায়িত্ব খুব একটা বেশি হবে না। আমি আপনাকে কিছু পরিসংখ্যান দিব। দেখুন, দক্ষিণ এশিয়ায় মায়ানমার নিয়ে চীনের কিছু পরিকল্পনা আছে, পাশাপাশি আমেরিকার অনেক বড় পরিকল্পনা আছে। এখন এইদিকে সেভেন সিস্টার নিয়েও আমেরিকার কিছু পরিকল্পনা আছে, চীনেরও কিছু পরিকল্পনা আছে। কাজেই আমেরিকা সবসময় চায় যে মিয়ানমারে তাদের একটা আধিপত্য স্থাপিত হোক, অন্তত এশিয়াতে তাদের একটা আধিপত্য স্থাপিত হোক। চীনও চাইছে মিয়ানমারে তাদের একটা সেকেন্ড আধিপত্য স্থাপিত হোক। পাশাপাশি আপনার ভারত যেভাবে সিকিম দখল করেছিল, যেভাবে হায়দ্রাবাদ দখল করেছিল, তাদেরও একটা প্ল্যান আছে বাংলাদেশ দখল করে নেওয়ার। হ্যাঁ, তো এরকম বহুমুখী একটা খেলা এখানে প্রায় কয়েক যুগ ধরে চলছে, এটা আরো চলতে থাকবে। কিন্তু ভারত পাকিস্তানের যে যুদ্ধ, এটা খুব একটা স্থায়ী হবে না, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ এর আগেও 1947 সালে দেশ ভাগের পর অসংখ্যবার তাদের সঙ্গে, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে। 47-এর যখন দেশ ভাগ হলো, 48 সালেই প্রথম তাদের মধ্যে সমস্যা তৈরি হয় জম্মু কাশ্মীর নিয়ে। কারণ জম্মু কাশ্মীর এই যে সীমানা, সেটা অমীমাংসিত ছিল। এরপর একটা যুদ্ধ হলো। এই যে জম্মু কাশ্মীরের যে যুদ্ধ, সেটা বেশি সময় স্থায়িত্ব হয়নি। তারপর জম্মু দিয়ে দেওয়া হয় পাকিস্তানের দখলে, আর কাশ্মীর দিয়ে দেওয়া হয় ভারতের দখলে। এটার একটা সমাধান এভাবে হয়।
পরবর্তী সময়ে অল্প কিছুদিন পরেই তাদের মধ্যে আরেকটা যুদ্ধ শুরু হয়। এরপরে 1956 সালে কচ্ছ যুদ্ধ নামে একটা যুদ্ধ শুরু হয়, সেইটা 10 বছর এটা একটা রেস চলতে থাকে। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীর যে ভূমিকা, সেই ভূমিকায় তাদের মধ্যে একটা সমঝোতা হয় এবং যুদ্ধ থেমে যায়। এরপরে আবার শুরু হয় তাদের মধ্যে একটা যুদ্ধের দামামা। এরপরে কিন্তু 1999 সালে তাদের মধ্যে কার্গিল যুদ্ধ শুরু হয়। এই কার্গিল যুদ্ধটা কিন্তু পরে আবার এটার একটা সমাধান আসে। তো এইটাতেও আমরা খুব একটা লম্বা হতে কিন্তু দেখিনি। তো সেই কার্গিল যুদ্ধ কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনার মাধ্যমে কিন্তু শেষ হয়। এরপর 2019 সালে সর্বশেষ যুদ্ধ হয় তাদের মধ্যে। সেখানে সেই যুদ্ধে কিন্তু ভারতের 40 জন সেনা মারা যায় এবং সেটাও কিন্তু ধামাচাপা হয়। পাকিস্তানের কিন্তু একজনও তখন মারা যায়নি। তো সেটারও কিন্তু একটা সমাধান হয় এবং সেটা হয়েছিল কিন্তু ভালোবাসা দিবসে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2019 সালে কিন্তু পাকিস্তান হামলা করে ভারতে এবং 40 জন সেনা তাদের মারা যায়। এটাও সমাধান শেষ হয়। এখন ধরেন এই যুদ্ধটা ভারতের জন্য খুব একটা দরকার নেই, কিন্তু পাকিস্তানের জন্য এই যুদ্ধটা খুব দরকার। এখানে অনেকগুলো খেলা রয়েছে, আগাম অনেকগুলো কথা বলাই ঠিক হবে না। তো এইটা মনে হয় যে চীনের ভূমিকা এখানে আন্ডারগ্রাউন্ডে থাকবে, আপনার ইসরায়েলের ভূমিকা থাকবে বড় ধরনের। অলরেডি 10টা J-10 রকেট ভারতে পাকিস্তানের ছুড়ে দেওয়া রকেট পাওয়া গেছে, সেগুলো চীনের তৈরি। সেটাও আমি সকালে রয়টার্সের নিউজে দেখছিলাম। তো এখানে অনেকগুলো খেলা হবে, তবে এই যুদ্ধ খুব একটা স্থায়ী হবে না, এটা হয়তো এখানে শেষ হয়ে যাবে। বিক্রম মিস্ত্রি, ভারতের পররাষ্ট্র সচিব যিনি, তিনিও গতকালকে কথা বলেছেন বিবিসির সঙ্গে। তিনি বিবিসিকে বলেছেন যে আমরা এটা নিয়ে চিন্তা করছি, এটাকে কিভাবে আসলে আমাদের সমাধানের পথে আনা যায়। তো এই হচ্ছে কথা। এবং ক্ষতি হলে সব ভারতের, কিন্তু আপনি জানেন যে IPL কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। পাশাপাশি ভারতের দিল্লি গেট থেকে, যেটা ইন্ডিয়া গেট দিল্লিতে, সেখান থেকে সমস্ত পর্যটকদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ ভারত বুঝতে পারছে যে বড় ধরনের কোনো একটা ঘটনা ঘটতেও পারে। সেই ক্ষেত্রে ভারত কিন্তু অনেক সতর্ক, কারণ তারা জানে যে সিনেমা দিয়ে পাকিস্তানের সঙ্গে পারা গেলেও বাস্তবে হয়তো পারা যাবে না। ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, তারা কিন্তু ভারত এবং পাকিস্তানকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং আমরা চাচ্ছি যে 2025-এর যুদ্ধ আসলে দীর্ঘায়িত হবে না এবং আমরা শান্তির বাংলাদেশ এবং আমরা শান্তির পৃথিবী ফিরে পেতে চাই। হ্যাঁ, আমার বড় ভাই ডোনাল্ড ট্রাম্প, তিনিও কিন্তু বলেছেন যে এটাকে হাস্যকর, তোমরা কি শুরু করেছো। ট্রাম্প ভাই বলেছে যে আমি দুজনকেই চিনি, দুইটা রাষ্ট্রের মানুষকে আমি ভালো করে চিনি, এদেরকে যুদ্ধ থামাইতে বলো, যুদ্ধ করার এখন উপযুক্ত সময় না। আমিও ট্রাম্প ভাইয়ের মতো বলতে চাই, যুদ্ধ থামাও, শান্তি চাই, সবাই ভালো থাকো, তোমরা ভালো থাকো, আমরা ভালো থাকি। আকরাম, আপনি আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। প্রিয় দর্শক, সবার মতো আমাদের কথা, যুদ্ধ নয়, শান্তি চাই। এই পৃথিবীর থেকে যুদ্ধের দামামা বন্ধ হোক। যেমন ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে নির্মম অত্যাচার নির্যাতন করেছে, সেটিও বন্ধ হোক এবং ভারত ও পাকিস্তানের মধ্যে, দুই দেশের মধ্যে যে যুদ্ধের দামামা বাজছে, সেটিও বন্ধ হোক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।